আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। পদত্যাগ করছেন ইসরায়েলি সেনাপ্রধান। এরপর জানাবো ফিলিস্তিনি গণহত্যার সমর্থকদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। আরও থাকবে ইউক্রেনকে নতুন সেনা মোতায়েন অব্যাহত রাখতে বলছে ন্যাটো। এদিকে রুশ আগ্রাসন ঠেকাতে অভিনব পন্থা ইউরোপীয় ইউনিয়নের। গাজায় দ্বিরাষ্ট্র সমাধান চায় মিশর ও রাশিয়া। আরও জানাবো গ্যাস প্রকল্প ইস্যুতে পাকিস্তান ইরান সম্পর্ক জোরদার নিয়ে উদ্বিগ্ন ডোনাল্ড লো। এবং সর্বশেষ জানাবো যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অস্ত্র চায় ইসরায়েল। ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আর জানিয়ে দিবেন আপনার মতামত। পদত্যাগ করছেন ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জে হালেভি আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন। শুধু তিনি নন, বরং সেনাবাহিনীতে থাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বিশাল অংশ এ সময় পদত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ঠিক কী কারণে সেনাপ্রধান সহ এসব সেনা কর্মকর্তা পদত্যাগ করবেন তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে গত 7 অক্টোবর হামাসের হামলা সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকা এবং হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পদত্যাগ ছাড়ছেন। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে প্রবেশ করে স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক অভিযানকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম বড় নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্ত চালাচ্ছে ইসরায়েলি সরকার। মনে করা হচ্ছে 7 অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতা অনুসন্ধানে করা তদন্তের ফলাফল সামনে আসার আগেই দায় স্বীকার করে যেতে চাইছেন এই কর্মকর্তা। আপাতত যুদ্ধ চলছে, তাই সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছেন। কিন্তু যুদ্ধ থামলে কিংবা সুবিধাজনক সময় পেলে এর আগে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন তারা। এর আগে হালভি বলেছেন, গত 7 অক্টোবরে যা হয়েছে তার জন্য তিনি দায়ী। এরপর থেকে যা হয়েছে এবং যা হবে তিনি একাই তা সব দায় নেবেন। ইসরায়েল এখন যুদ্ধে আছে, তাই সেনাবাহিনীর লক্ষ্যবস্তু বর্তমানে শুধু যুদ্ধের দিকে থাকতে হবে। ফিলিস্তিনি গণহত্যার সমর্থকদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। এক্সপ্রেস নিউজ চ্যানেলে বলা হয়েছে, ইসরায়েলি গণহত্যায় জড়িত অপরাধী ও তাদের সমর্থকদের মৃত্যুদণ্ড দেওয়ার পরেই বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়টি নির্ভর করছে। এক্সপ্রেস নিউজ চ্যানেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন এবং উইকিলিক্সের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসকারী জুলিয়ান অ্যাসাঞ্জের ছবি প্রকাশিত হয়েছে। এতে আরও বলা হয়েছে, একটি ন্যায় বিচারপূর্ণ বিশ্বে জুলিয়ান অ্যাসাঞ্জের মতো ব্যক্তিরা স্বাধীনভাবে গাজায় চলমান গণহত্যার ব্যাপারে তথ্য তুলে ধরতে পারতেন এবং জো বাইডেন, বেনিয়ামিন নেতানিয়াহু, উর্সুলা ভন ডার লিয়েনের মতো ব্যক্তিদের মৃত্যুদণ্ড হতো। ফিলিস্তিনি জনগণের উপর পরিচালিত পরিকল্পিত গণহত্যা ইসরায়েলের সাথে পশ্চিমারা সরাসরি জড়িত। দখলদার ইসরায়েল গাজায় বসবাসরত ফিলিস্তিনের ওপর হত্যাকাণ্ড অব্যাহত রাখলেও পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সমর্থন করে চলেছে। পশ্চিমা মানবাধিকারের দাবিদার হলেও সমস্ত নাবিক দিক ও নীতি নৈতিকতার বিরুদ্ধে গিয়ে নজিরবিহীন এই আগ্রাসনে ইসরায়েলকে সামরিকভাবে সব রকম সাহায্য সহযোগিতা দিয়ে আসছে। ইউক্রেনকে নতুন সেনা মোতায়েন অব্যাহত রাখতে বলছে ন্যাটো। ন্যাটো সামরিক জোটের কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল রব বাউয়ার বলেছেন, যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কিয়েভকে আরও বেশি সেনা নিয়োগ করতে হবে। ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী অ্যাসার্নি ইয়াতসেনিউক আয়োজিত কিয়েভ সিকিউরিটি ফোরামের উদ্বোধনী অধিবেশনে এই মন্তব্য করেন তিনি। 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডাচ সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দেন বাউয়া। তিনি বলেন, শুধু গ্রেনেড, ট্যাঙ্ক এবং সাজাযান নয়, দুর্ভাগ্যক্রমে নতুন সৈন্য প্রয়োজন, কারণ সৈন্যরা মারা যায় এবং সৈন্যরা আহত হয়। তিনি বলেন, পশ্চিমারা অর্থ গোলাবারুদ সরবরাহ করতে পারলেও জনশক্তি সরবরাহ ইউক্রেনকেই করতে হবে, কারণ তাদের দেশ আজ বিপন্ন। তিনি আরো বলেছেন, 2023 সালে বিশ্ব হয়তো অতিমাত্রায় আশাবাদী ছিল, কিন্তু 2024 সালে অতিরিক্ত হতাশাবাদী হয়ে একই ভুল করা আমাদের উচিত হবে না। যুদ্ধের সময় ইউক্রেনের স্থিতিস্থাপকতা এবং দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রশংসা করেন বাইওয়ার। বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্ডার সিরিস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। সিরিস্কি ফেসবুকে বলেছেন, গোলাবারুদ সরবরাহ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।
রুশ আগ্রাসন ঠেকাতে অভিনব পন্থা ইউরোপীয় ইউনিয়নের। ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকাতে এবার রাশিয়ারই সম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন দেশে জব্দ হওয়া রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনের জন্য অস্ত্র কেনার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় দেশগুলোর জোট। দ্রুত বিষয়টি কার্যকর করতে এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন। পশ্চিমের বিভিন্ন দেশে আটক থাকা এসব রুশ সম্পদের পরিমাণ প্রায় 190 বিলিয়ন ইউরো। এসব সম্পদের প্রায় 70% ব্যাংক সিকিউরিটিজ বা নগদ হিসেবে সংরক্ষিত। বেলজিয়ামের কেন্দ্রীয় সিকিউরিটিজ ডিপোজিটরি ইউক্লিয়ারিয়ারে সংরক্ষিত আছে সব সম্পদ। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই কিয়েভকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে গাজা ইসরায়েলি অভিযান এবং মার্কিন কংগ্রেসের গড়িমসির কারণে দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বরাদ্দ। সেই ঘাটতি পূরণে এই ধরনের উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। গাজায় দ্বিরাষ্ট্র সমাধান চায় মিশর ও রাশিয়া। ফিলিস্তিনের গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আলোচনায় তারা গাজা অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। দুই নেতা বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট মুখপাত্র আহমেদ ফাহমি খবর আনাদোলু এজেন্সির। আলোচনায় ফাত্তাহ আল সিসি ও পুতিন বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু বিশেষ করে গাজার পরিস্থিতি এবং সেখানে যুদ্ধবিরতির প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন। বিরতিতে আহমেদ ফাহমি আরও বলেছেন, প্রেসিডেন্ট পুতিন একটি যুদ্ধবিরতি, গাজায় মানবিক সহায়তা এবং এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান খোঁজার অগ্রাধিকারের বিষয়ে আল সিসির সঙ্গে আলোচনা করেছেন। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর অঞ্চলটিতে পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 32,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 74,200 জন। এবং সর্বশেষ থাকবে গ্যাস প্রকল্প ইস্যুতে পাকিস্তান ইরান সম্পর্ক জোরদার নিয়ে উদ্বিগ্ন ডোনাল্ড লো। গ্যাস পাইপলাইন প্রকল্প পুনরায় শুরু হওয়ার পরে পাকিস্তান ও ইরানের মধ্যে সম্পর্কের উন্নতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। শুক্রবার দ্য নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে। এই সপ্তাহের শুরুতে পাকিস্তান ইস্যুতে কংগ্রেশনাল প্যানেলের শুনানিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বলেন, আমরা আমাদের রেড লাইন সম্পর্কে তাদের সতর্ক করেছি। আইনগতভাবে তো বটেই, পাকিস্তানের সঙ্গে কিভাবে সহযোগিতা করি সে বিষয়ে তাদের সতর্ক করেছে। প্রকাশনা অনুসারে পাইপলাইন প্রকল্প নির্মাণ রোধ করার জন্য একটি লক্ষ্য নির্ধারণ করেছে ওয়াশিংটন। পাশাপাশি ইরানের পারমাণবিক বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে ইসলামাবাদকে তার রেড লাইন সম্পর্কেও সতর্ক করেছে। শুনানিতে লু বলেছেন, পাকিস্তানের সঙ্গে সহযোগিতার আলোকে আমাদের রেড লাইন সম্পর্কে তাদের সতর্ক করেছে। খবর অনুসারে ইরানের পরমাণু বিস্তার নিয়ে পারস্পরিক উদ্বেগের প্রেক্ষাপটে তেহরানের সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা সম্পর্কে কংগ্রেসম্যান ব্র্যাড স্লাইডার তাকে প্রশ্ন করলে তিনি বলেন, যদি তারা ইরানের সঙ্গে বিছানায় বসেন তাহলে তা আমাদের সম্পর্কের জন্য খুবই গুরুতর হবে। শুনানিতে ইরান এবং পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বিশেষত পরিকল্পিত গ্যাস পাইপলাইনের পরিপ্রেক্ষিতে কংগ্রেশনাল প্যানেলের অনেক সদস্যের আগ্রহের বিষয় ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কূটনৈতিক লো প্যানেলকে বলেন, প্রশাসন পাইপলাইনের উন্নয়নের উপর নজর রাখছে এবং তিনি এই পাইপলাইন প্রতিরোধে মার্কিন সরকারের প্রচেষ্টাকে পুরোপুরি সমর্থন করেন। লো বলেন, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পাইপলাইন ইস্যুতে পাকিস্তান সরকারের সাথে পরামর্শ করছে প্রশাসন। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অস্ত্র চায় ইসরায়েল। কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করছে ইসরায়েল ও হামাস। এই যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় হামলার জন্য মিত্রদের যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অস্ত্র চায় ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট নিজ দেশের জন্য আরও অস্ত্রের আবেদন নিয়ে রবিবার ওয়াশিংটনে যাবেন বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এক্সিওস। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত অস্ত্র সরবরাহের জন্য অনুরোধ করবেন। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী গ্যালান্ট মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে ফোনে বলেছেন, অস্ত্রগুলোর মধ্যে শুধু গাজা ইসরায়েলের যুদ্ধ সম্পর্কিত স্বল্প মেয়াদী অনুরোধই থাকবে না, বরং F-35 এবং F-15 যুদ্ধ বিমানের মতো দীর্ঘমেয়াদী ক্রয়ও এতে অন্তর্ভুক্ত থাকবে। এর আগে গতকাল ইসরায়েল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ত্র ব্যবহার সম্পর্কিত একটি লিখিত আশ্বাস জমা দিয়েছে। এতে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে বাইডেনের জারি করা একটি নতুন জাতীয় নিরাপত্তা স্মারকলিপির অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া অস্ত্র গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ব্যবহার করা হচ্ছে না।